ভিউয়ার্স, আমি সঞ্জয় স্টার্স ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আরও একটা ভিডিও বানানোর জন্যে এসেছি আরও একটা জায়গাতে। এখানে যে বিষয়ের উপরে আমি ভিডিও বানাতে এসেছি, অবশ্যই পেছনে যা ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন সেটা দেখে অবশ্যই অনুভব করতে পাচ্ছেন যে এটা একটা মেলার ভিডিও হতে যাচ্ছে। এই মেলাটা কী নামে পরিচিত, এই মেলাটা কবে থেকে অনুষ্ঠিত হয়, এই মেলাটা ঠিক কাকে জুড়ে আবর্তিত হয়, সবটা আপনারা জানবেন এই ভিডিওতে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন শিবনিবাস ভৈমী একাদশী মেলা। দাদা, এই মেলা কবে থেকে হয় দাদা একটু বলুন? এই মেলা কবে থেকে হয়? ভীম একাদশী থেকে শুরু হয় আর শেষ হয় কবে? শিবরাত্রির দিন হয়ে পরের দিন থেকে শেষ হয়ে যায়। মানে এই মেলাটা তৈরি করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। এই মেলা অনুষ্ঠিত হয় এই মন্দিরকে জুড়ে। এই মন্দির ছাড়া রয়েছে আরও দুটো মন্দির। রাজা কৃষ্ণচন্দ্রই গড়ে তুলেছিলেন এই তিনটে মন্দির মাঝদিয়াতে। কৃষ্ণনগর থেকে 21 কিলোমিটার দূরে রাজা কৃষ্ণচন্দ্র কেন গড়ে তুলেছিলেন মাঝদিয়াতে এই তিনটে বৃহৎ মন্দির? আমি বলবো ভিউয়ার্স আপনাদেরকে, এই ভিডিওতে অনুরোধ করব শেষ পর্যন্ত থাকবেন। এই মেলাটা তিনটে তাৎপর্য বহন করে। প্রথম তাৎপর্য রাজনৈতিক। শিবনিবাসের এই মন্দির গড়ে ওঠার পেছনে মূল কারণটাই হলো বর্গী আক্রমণ। 1742 থেকে 1752 এই 10টা বছর এই বাংলায় চলেছিল লাগাতার বর্গী আক্রমণ। বর্গী বলা হতো সেই সময়তে যে একদল দুষ্কৃতী ঘোড়ায় চেপে মহারাষ্ট্র থেকে এই বাংলায় এসে লুটপাট চালাতো, মুড়ি মুরখির মতো মানুষের ঘর থেকে ধন দৌলত ধান গম নিয়ে যেত, তাদেরকেই মানুষ বর্গী বলে ডাকত। সেই বর্গী আক্রমণ থেকে রাজা কৃষ্ণচন্দ্র বাঁচতে বেশ কয়েকবার তিনি তার বিশ্বস্ত লোকেদের নিয়ে গিয়ে এখানে গোপন আস্তানায় ছিলেন। তিনি মনে প্রাণ যেহেতু শৈব ছিলেন, মানে শিবের উপাসক ছিলেন, তাই সেই গোপন ডেরাতেও তিনি শিবের উপাসনা, ধ্যান, পূজা অর্চনা করে গিয়েছিলেন। যখন এই বাংলাতে ইংরেজদের দাপট বাড়তে থাকে, বর্গীরা যখন তাদের কাজকর্ম থেকে অনেকটা সরে যায়, মানে বর্গীরা তাদের কাজকর্ম প্রায় বন্ধ করে দেয় এই বাংলায় লুটপাট চালানোর, তখন রাজা কৃষ্ণচন্দ্র এই জঙ্গল ঘেরা চুন্নি নদীর তীরে গড়ে তোলেন শিবের মন্দির। তিনি চেয়েছিলেন মন্দির প্রতিষ্ঠাকালেই যে এই মন্দিরকে পৃথিবীর অনেকের কাছে একটা আকর্ষণের কেন্দ্র করে তুলবেন। তাই তিনি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, দেখতে পাচ্ছেন লেখা আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির গড়ে তুলেছেন রাজা কৃষ্ণচন্দ্র, যেটা এখন এখান থেকে 21 কিলোমিটার দূরে রাজা কৃষ্ণচন্দ্রের যে বাস্তুভিটে রাজবাড়ি রয়েছে। এই সময়তে ছাড়া এই শিবলিঙ্গ এত কাছ থেকে দেখা সম্ভব নয় কোনো পর্যটকেরই, কারণ যখন মানুষ আসেন জল ঢালতে শ্রাবণ মাসে, সেই সময়তে একদম বিদ্যুৎ গতিতে তাদেরকে জল দিয়ে বেরিয়ে যেতে হয় এখান থেকে। 9 ফুট উচ্চতা এই শিবলিঙ্গের। এই শিবলিঙ্গ জনমানসে বুড়ো শিব নামে পরিচিত। 1754 সালে রাজা কৃষ্ণচন্দ্র এই শিবনিবাসে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। রাজা কৃষ্ণচন্দ্র নিজে ছিলেন একজন মনে প্রাণে শৈব, তাই তিনি শিবের উপাসনা করতেই এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছে। এশিয়া মানে বুঝতে পারছেন তো, চীন, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ,
জাপান, আরও সমস্ত ছোটোখাটো যা দেশ আছে সেই সমস্ত দেশের মধ্যে এইটি হলো দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। তৈরি করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের যিনি অধিপতি। শুধু কৃষ্ণনগর বলা ভুল হবে, নদিয়ার অধিপতি রাজা কৃষ্ণচন্দ্র তৈরি করেছিলেন এই দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যেটার একদম শিরো পর্যায়ে যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক এখান থেকে দেখা সম্ভব হলো। এই সময়তে দেখে নেওয়া গেল বুড়ো শিবকে, জনমানসে বুড়ো শিব নামেই পরিচিত। কোষ্ঠী পাথরে তৈরি এই শিব। এই রাজেশ্বর শিব মন্দিরের পাশেই আরও একটি শিব মন্দির তিনি প্রতিষ্ঠা করলেন, যার নাম রাজ্ঞীশ্বর। এই শিবলিঙ্গের উচ্চতা 7.5 ফুট। শিবনিবাস যে মন্দির এলাকা, সেই মন্দির এলাকাতে এটি হলো ছোট শিবলিঙ্গ, যার উচ্চতা প্রায় 7.5 ফুট। নামকরণ করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রাজ্ঞীশ্বর। পুণ্যার্থীরা এখানে এসে যেমন পুজো দেন, তেমনি শ্রাবণ মাসে এসে জলও ঢালেন। এই দুটো শিব মন্দির ছাড়া রাজ্ঞীশ্বরের খুব কাছেই রয়েছে রাম সীতার এই মন্দির। মন্দিরে রয়েছে কালো বর্ণের কোষ্ঠী পাথরের তৈরি রাম এবং অষ্টধাতুতে তৈরি সীতামা। তবে এই রাম সীতার মূর্তি বা বিগ্রহের ছবি কোনো ইউটিউবার দেখাতে যেমনি পারেননি, আমিও তেমনি পারলাম না, কারণ এখানে কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে ফটো তোলা। এই রামসীতা মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে এক বিশেষ রীতি বা বিশেষত্ব প্রচলিত রয়েছে। কি সেটা বলি। এখানে বিধবা এবং সধবা উভয়ে পুজো দিতে পারেন, মানে অর্ঘ্য নিবেদন করতে পারেন। এই কথাটা বিধবা সধবা কেন এলো? তদানীন্তন সময়ে বিধবাদেরকে এক প্রকার অচ্ছুত মনে করা হতো। রাজা কৃষ্ণচন্দ্র সামাজিক যে প্রতিবন্ধকতা, এইখানে তিনি একটুখানি ব্রেকআপ মানে ভাঙতে পেরেছিলেন। তিনি সেই সময়তে প্রচলন করেছিলেন এই রামসীতার মন্দিরে সধবা এবং বিধবাদের প্রচুর প্রচলন। সধবা নারীরা পুজো মানত করতেন বা প্রার্থনা করতেন রামসীতার কাছে, তারা যেন আমরণ সধবা হয়েই থাকতে পারেন। আর বিধবারা প্রার্থনা করতেন তারা যেন আগামী জন্মে বিধবার জীবনযাপন না করেন। এই রীতিটা এই রামসীতার মন্দিরে রাজার সময়কাল থেকে এখানে প্রচলিত ছিল। চুন্নি দিয়ে এরপর অনেক জল গড়িয়েছে, সেই সমস্ত নিয়মের পট পরিবর্তন হয়েছে। এখন সেখানে সবাই বিধবা, সধবা, ভার্জিন মানে অবিবাহিত মেয়েরা প্রত্যেকেই পুজো দেন। এবার একটু বলি ভিউয়ার্স, এই যে শিব মন্দিরকে কেন্দ্র করে তিনি মেলা চালু করেছিলেন বা শিব মন্দিরের শুভ সূচনা ভৈম একাদশী বা ভীম একাদশীর দিনে কেন করেছিলেন? ভীম একবার বনবাস যাপনের সময়তে বকাসুর নামে এক অসুরকে নিধন করেছিলেন। আর সেই অসুরকে নিধন করার জন্যে তিনি ভেবেছিলেন যে তিনি প্রাণ হত্যা করে পাপ করেছেন, তাই তিনি বনের মধ্যে প্রায় 12 ফুটের একটি শিবলিঙ্গ বানিয়ে সেখানে পূজা অর্চনা করেছিলেন। ভীম যেহেতু 12 ফুটের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, সেই সময়কালে পাণ্ডব পুত্র
যেটা সেই সময়তেও কিন্তু ছিল পৃথিবীর বিখ্যাত, আজও কিন্তু পৃথিবীর বৃহত্তম বা উচ্চতম শিবলিঙ্গ হয়েই আছে। সেই শিবলিঙ্গকে প্রাসঙ্গিকতা রাখতেই রাজা তার সময়কালে দ্বিতীয় বৃহত্তম এই শিবলিঙ্গ তৈরি করলেন। রাজা সেখানে ভেবেছিলেন, আজকে যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আমি তৈরি করে গেলাম, আগামী দিনে যখন মানুষ এই শিবলিঙ্গকে নিয়ে আলোচনা পর্যালোচনা তথ্য ঘাটতে থাকবে, তখন নিশ্চিত মানুষ উচ্চতম, এশিয়ার উচ্চতম শিবলিঙ্গটাকেও খোঁজার চেষ্টা করবেন। আর এ কারণেই তিনি শিবতীর্থে মেলা প্রচলন তিনি শুরু করেছিলেন সেই ভীম একাদশীর দিনেই। মানুষের তৈরি মেলাগুলো প্রত্যেকটি মেলায় কিছু না কিছু স্পেশালিটিস, মানে কিছু না কিছু বিশেষ ভূমিকা, কিছু না কিছু বিশেষ বৈশিষ্ট্য পালন করে বা বয়ে নিয়ে চলে। এই মেলা, যেটাকে ভৈম একাদশীর মেলা বলছে, এই মেলা কি স্পেশালিটিস রয়েছে, মানে মানুষের জন্য কি কি স্পেশাল জিনিস নিয়ে বসে যেগুলো অন্য মেলাতে গেলে পাওয়া যায় না, সেটাই কিন্তু আমি দেখাবো আপনাদেরকে। কি কি আছে এই মেলার স্পেশালিটিস, সঙ্গে থাকবেন। এই শিবনিবাসের ভৈম মেলাতে আসলেই আপনার পক্ষে সম্ভব এই ধরনের কাঁচের চুড়িগুলো পাওয়া। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কাঁচের চুড়ি, একাধিক রকমের রয়েছে কাঁচের চুড়ি। অন্য কোনো মেলাতে গেলে আপনি পাবেন না, এ কথাটা আমার নয়, এ কথাটা কিন্তু আমি যে একজন ক্রেতা ছিল, মহিলা ক্রেতা, তার কাছ থেকে জেনেই এ কথাটা বলতে পারলাম। দ্বিতীয় এই মেলাটা ঘুরে আমি দেখলাম যে অধিকাংশ যা দোকান রয়েছে, এই ভুট্টা কি নাম? মাইলো ভুট্টা, বাজরা বা কি নামের? কেউ জোয়ারি বলে, কেউ বাজরা বলে, কেউ গ্যামা বলে। আচ্ছা, এখানে এই ধরনের ভুট্টা এত বিক্রি হচ্ছে কেন? এখানকার প্রচলন হচ্ছে একাদশীর উপবাস যারা করে, ভৌম একাদশীর উপবাস করে এই বইটা নাকি তারা বলে এটা খেতে হয়। আমরা এত জানবো কী করে? আমি খুব ছোট থেকে এখানে আসি, দেখছি এই প্রচলনই আছে। আমার বয়স এখন 65 বছর, আমি এখানে 10 বছর বয়সে বাবার সঙ্গে আসতাম। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? উপেন্দ্রনাথ মণ্ডল। আর কি বাড়ি আপনার? কোথায় বাড়ি? কোথায়? মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ থানায়। আচ্ছা, মানে এখানে আরও যে সমস্ত দোকানদাররা রয়েছে এই ভুট্টা বিক্রি করছে, মাইলো ভুট্টা, তারাও কি ম্যাক্সিমামটাই কি মুর্শিদাবাদ থেকে এসেছে? হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে সকলে এসছে। কারো বাড়ি হচ্ছে সাগরপাড়া, কারো বাড়ি হচ্ছে আপনার শেখপাড়া, আর আমাদের জিয়াগঞ্জ থেকে এসছে কয়েকজন। আচ্ছা, তার মানে যারা এই ভুট্টা বিক্রি করছে তারা সবাই মুর্শিদাবাদের বাসিন্দা। দাদা, আপনারাও কি মুর্শিদাবাদ থেকে এসছেন? আচ্ছা, মানে আপনাদের এই মাইলো ভুট্টার যা দোকানদার আছে সবাই মুর্শিদাবাদ থেকে এসছে। আপনার শ্বশুরও করেছিল এই ব্যবসা? আচ্ছা, মানে আপনার শ্বশুরের বাবারাও করেছে, মানে এইরকম ভাবে পুরুষের পর পুরুষ ধরে এখানে এই মাইলো ভুট্টার দোকান আপনারা দেন। মানে যখন থেকে রাজা কৃষ্ণচন্দ্র এই মেলা শিবতীর্থকে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন, তখন থেকে আপনাদের মানে পূর্বপুরুষরা আসছে, তাই তো? এখন এই হলো বর্তমান পুরুষ, এই এখন মেলার এখানে এসে দোকানে দায়ভার নিয়েছে। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে আসছো তুমি? কত বছর ধরে আসছো? আমার আসা হলো 20 বছর। আচ্ছা, তুমি 20 বছর ধরে আসছো? আর পড়াশোনা করেছো নিশ্চয়ই? আচ্ছা আচ্ছা, এখন কি ঘর সংসার হয়ে গেছে? ঘর সংসার হয়নি? আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? আচ্ছা, ভালো থাকবে। কি সুন্দর মাকে নিয়ে দোকান করছো, ভালো। এই যে দেখছেন না, দোকানদার সাদা ভুট্টা ঠোঙার মধ্যে ভরছেন, কিন্তু শুধুমাত্র যে সাদা ভুট্টা তাই নয়, সাথে কিন্তু এই গুড় মাখানোটাও দেবে। এটাই কিন্তু এই বিক্রির নিয়ম।
মানে শুধু সাদাটা নয়, সাথে থাকবে এই গুড় মাখানোটা। এই মাইলো ভুট্টা যে শুধুমাত্র চাষ করে জমি থেকে নেওয়া আসার পরে সেটাকে যে ভেজে ফেলা হয় মুড়ির মতো তাই নয়। এখানে দেখুন এই যে হাঁড়ি, এই হাঁড়িতে রয়েছে গরম জল, মানে আঁচে যেটা সোজাসুজি জলটা গরম হচ্ছে হাঁড়িতে, আর সেই গরম জলের ভাপে সেদ্ধ হচ্ছে মাইলো। তারপরে গিয়ে সেটাকে ভাজা হবে বালিতে। বুঝতে পারলেন তো যে মাইলো ভুট্টা পেতে গেলে বা খদ্দেরের হাতে মাইলো ভুট্টা দোকানদারকে তুলে দিতে হলে তাকে অনেক কটা প্রসেস অতিক্রম করে এসে ফাইনালি এই জায়গাতে এসে পৌঁছচ্ছে। বুঝতে পারছেন তো? চলুন আমি আপনাদেরকে এক ঝলকে মাইলো ভুট্টার দোকানগুলো দেখাই, দেখতে থাকুন। 1 2 3 4 5 6 7 8 9 পর 9টা মাইলো ভুট্টার দোকান। এবার দেখুন প্রত্যেকটা দোকানে দেখুন প্রত্যেকটা দোকানে খদ্দের স্টিল দাঁড়িয়ে কিনছে, প্রত্যেকটা দোকান। তৃতীয়ত বারোদোল মেলা ঘুরে দেখেছি, কিন্তু বারোদোল মেলাতে এত সংখ্যক ধামা ঝুড়ির দোকান অবভিয়াসলি কোনোদিন আমার চোখে পড়েনি। যেটা ভৈম একাদশী উপলক্ষে রাজা কৃষ্ণচন্দ্রের প্রবর্তিত শিবতীর্থ যাকে বলছে, সেই শিবনিবাসে এত সংখ্যক বেতের যে ধামা, বাঁশের চটার যে ঝুড়ি, তার যে দোকান এত রয়েছে, আর কোনো মেলাতে মনে হয় না দেখা পাওয়া যায়। তো গ্রামীণ যে অর্থনীতি, সেই গ্রামীণ অর্থনীতিকে অনেক শক্তপোক্ত করে বানানো যায় এই সমস্ত মেলাগুলোই। যে জিনিসটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র খুব ভালোভাবে অনুভব করেছিলেন, তাই বিভিন্ন সময়ে তিনি নদিয়ার বুকে বিভিন্ন রকমের মেলা তৈরি করে গিয়েছেন। যেটা ভৈম একাদশী উপলক্ষে তার গড়ে তোলা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গকে কেন্দ্র করে যেটাকে বলা হচ্ছে শিবতীর্থ, যেটা কৃষ্ণগঞ্জ থানার অধীন, নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অধীন, সেই নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অধীনে এই ভৈম একাদশী উপলক্ষে এই মেলা, যা এখানকার মানুষের অনেক চাহিদা পূরণ যেরকম করবে, তেমনি যে সমস্ত গ্রামগুলো থেকে মানুষ এসেছেন তারা বেচা কেনার মাধ্যম দিয়ে তাদের একটু রুটি রুজির একটা শক্ত ভিত তৈরি হবে বলার অপেক্ষা রাখে না। রাজা কৃষ্ণচন্দ্র এই জায়গা থেকে কিন্তু অনেক অনেক বিচক্ষণতার একটা ছাপ আপনার আমার মনে তৈরি করতে পারি। দাদা কি মুর্শিদাবাদ থেকে? আচ্ছা, মানে আপনাদের এখানে যত সমস্ত দোকান আছে অধিকাংশ লোকই কি মুর্শিদাবাদ থেকে? কিছু কিছু মুর্শিদাবাদ, কিছু কিছু হুগলি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি ছোট কুলো বানাচ্ছো নাকি? আচ্ছা, কোথা থেকে এসছো? পরিবার নিয়ে এসেছো সাথে করে? আচ্ছা, কতদিন থাকবে এখানে? মানে ওই শিব চতুর্দশী পর্যন্ত এই মেলা হয় তাই না? ভীম একাদশীতে শুরু হয়েছে। আচ্ছা, কি নাম? সজল। সজল কি? সজল বেদ। ভালো থাকবে। আর একটা কথা আমি বলবো, যে হাতের যে কাজ করছো, এই কাজ করে অবশ্যই নিজের জীবনের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে হবে। যেটুকু রোজগার করবে তার থেকে 5 টাকা করে সঞ্চয় করে এই যে তোমার প্রজন্ম রয়েছে তার যাতে আগামী দিনের ভিত শক্ত হয়, বাবা হিসেবে সেটা করে যাবে। ঠিক আছে? একদম একদম না, আমি দেখেছি, কিছু মনে করবে না, এই গ্রাম বাংলার বহু মানুষেরা তাদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন থাকে।
তারা প্রজন্মকে ভালো জায়গায় দাঁড় করানোর জন্য অর্থ সঞ্চয় করে না। তা সেই অভিজ্ঞতা থেকে তোমাকে আমি এই কথাটা বললাম। যেহেতু তুমি দূর থেকে মেলা করতে এসেছো, অবশ্যই বলাই যায় যে তুমি গরিব ঘরের ছেলে। তাই সুতরাং যাতে ছেলে আগামী প্রজন্ম যেন ভালো জায়গায় থাকে, সেই দায়িত্বটা কিন্তু তোমাকে নিতে হবে। নেবে তো? একদম ভালো থাকবে। তাৎপর্য ধর্মীয়। যে শিবলিঙ্গ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এখানে, এটা হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের নাম তিনি দিয়েছিলেন রাজেশ্বর, যেখানে কিন্তু এখনো প্রত্যেক দিন বহু পুণ্যার্থী আসেন। যেটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে যখন শ্রাবণ মাসে যে তিথিতে মানুষ জল দেন, তারকেশ্বরে গিয়ে এখানেও এসে কিন্তু মানুষ জল দেন সেই শিবলিঙ্গের মাথায়। শিবতীর্থ যেটাকে বলা হচ্ছে শিবনিবাস, এই শিবনিবাস স্বাধীনতার পরবর্তী সময় থেকেও কিন্তু মানুষের কাছে একটা প্রাসঙ্গিকতা বহন করে চলেছে। এই শিবনিবাস যেটা কিন্তু ভারতবর্ষ যখন স্বাধীন হয়, ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, মানে স্বাধীন ভারতের স্বাধীনতা দিবস হলো 15ই আগস্ট। কিন্তু এই শিবনিবাস 15ই আগস্টে স্বাধীনতা দিবস পালন করে না। এই শিবনিবাস স্বাধীনতা দিবস পালন করে 18ই আগস্ট। কারণ এই 18ই আগস্ট পালন করার পিছনে রয়েছে একটি ঐতিহাসিক কারণ। ভারত যখন স্বাধীন হয় তখন এই শিবনিবাস মানে নদিয়ার বেশ অনেকটা অংশ বাংলাদেশের মধ্যে চলে গিয়েছিল, যেটা কৃষ্ণনগরও চলে গিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সেটাকে আবার যে সীমানা নির্দেশনা করা হয়, সেই পুনর্সীমানা নির্দেশনার পরে কিন্তু এই শিবনিবাস কৃষ্ণনগর ভারতবর্ষের মধ্যে যায়। কিন্তু যেহেতু একটু সময় লেগে গেছিল, তাই ভারত স্বাধীনতার যে 15ই আগস্ট, সেই স্বাধীনভাবে 15ই আগস্ট না হয়ে 18ই আগস্ট স্বাধীন হয় এই শিবনিবাসের তারিখ বা কৃষ্ণনগরের তারিখ। কিন্তু কৃষ্ণনগর সেই 18ই আগস্টকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করে না। কিন্তু স্বাধীনতার পর বেশ কিছু দিন পরে এখানকার বাসিন্দা অঞ্জন শুকুল নামে একজন ব্যক্তি, তিনি তাই শিবনিবাসের যারা বাসিন্দা আছেন, শিবনিবাসের যারা মানুষজন আছেন, তারা যাতে 18ই আগস্টে তাদের স্বাধীনতা দিবসটা পালন করতে পারে, তার জন্যে এই অনুমতি দেওয়া হোক। সেই হিসেবে ভারত সরকার এই শিবনিবাসের যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালনের কিন্তু অগ্রাধিকার দিয়েছে। আর এ কারণেই কিন্তু এখনও এই শিবনিবাস এলাকাতে কিন্তু 18ই আগস্টেই স্বাধীনতা দিবস পালন করা হয়। এই ভিডিও দেখার পরে আপনারাও অনেকেই আসতে চাইবেন, আমি জানি ভিউয়ার্স। এটা খুব জনপ্রিয় জায়গা, খুব সহজেই গুগল ম্যাপ ঘেটে বা ট্রান্সপোর্টে করে আসা যায়। কিন্তু আসতে গেলে দুটো রাস্তা দিয়ে আসতে হবে। মূল যে রাস্তা, এই যে কৃষ্ণনগর থেকে সোজা চলে আসছে, কৃষ্ণনগর থেকে সোজা চলে আসার পরে ডান দিকে যেটাকে বলা হচ্ছে নতুন ব্রিজ মোড় বা লেখা আছে গাজনা বাজার মোড়, এদিক দিয়ে গেলে গাজনা বাজার, এখানটায় রয়েছে একটা হাইমাস্ট লাইট। ঠিক এইখান থেকে সোজা বরাবর চলে যেতে হবে শিবনিবাসের ভৈম মেলাতে। এবং শিবনিবাসের যে মন্দির রয়েছে, সেই মন্দির যদি আপনি কখনো এই মেলা ছাড়া দেখতে আসেন, তবেও কিন্তু আপনাকে এই রাস্তা দিয়েই যেতে হবে। আর আপনি যদি একটুখানি এগিয়ে যান, তবে গিয়ে কিন্তু যে কাঠের দেখালাম, যে কাঠের ব্রিজ, সেই কাঠের ব্রিজ চুন্নি নদীকে পার করে আপনাকে যেতে হবে। আর একটা একদম রানাঘাট থেকে রুট চেঞ্জ করে একদম গেদে লোকালে চেপে নামতে হবে মাঝদিয়াতে। হ্যাঁ, এইরকম আরও বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রের ঘটনাকে অবলম্বন করে মোটিভেটেড হতে চাইলে আপনি এখনই আমার চ্যানেল সঞ্জয় থটসে যে সাবস্ক্রাইব ওয়ার্ডটা রয়েছে সেটার উপরে ক্লিক করে পাশের বেল আইকনটাকে টিপে দেবেন। তাহলে নেক্সট ভিডিওর আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে নোটিফিকেশান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটা ভিডিওতে। ততক্ষণ আপনি ব্যস্ত থাকুন আপনার উন্নতির কাজে, আমি ব্যস্ত থাকি আরও একটা ভিডিও বানাতে। ভালো থাকবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন।